ম্যাচের দিকে একটু আসতে চাই। স্পিনের এগেইনস্টে বাংলাদেশের ব্যাটারদের যে একটা বাজে স্ট্রাইক রেট সেটা কন্টিনিউ আছে, সেটা গেল এক বছর ধরে কন্টিনিউ ছিল। আমরা যদি গেল এক বছরের একটা পরিসংখ্যান দেখি, টেস্ট প্লেইং নেশনগুলোর মধ্যে স্পিনের এগেইনস্টে সবচেয়ে খারাপ স্ট্রাইক রেটের দলগুলো আসলে কোনগুলো? বাংলাদেশ ১ নম্বরে আছে ৭১.৯৩ স্ট্রাইক রেটে, জিম্বাবুয়ে ২ নম্বরে ৭৪.৩৮ স্ট্রাইক রেটে, আয়ারল্যান্ড ৭৬.৫৯ স্ট্রাইক রেটে। আমার বলতে হচ্ছে টেস্ট প্লেইং নেশন, কারণ জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড তারাও টেস্ট ক্রিকেট খেলে, বাট টপ টায়ারের টেস্ট ক্রিকেট তারা খেলে না, কিন্তু আলটিমেটলি তাদের চাইতেও নিচে বাংলাদেশের স্পিনার এগেইনস্টে স্ট্রাইক রেটের জায়গাটা। পরের কার্ডটা একটু দেখতে চাই, পরের পরিসংখ্যানটা দেখতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার যারা আছেন তাদের স্ট্রাইক রেটটা এই টুর্নামেন্টে তাওহিদ হৃদয়ের ৭৩.৮, মাহমুদুল্লাহ রিয়াদের ২৮.৫৭, মুশফিকুর রহিমের ৩৩.৩৩। হাসিনুর, একটু কোয়ালিটি স্পিনার এগেইনস্টে বাংলাদেশের স্ট্রাগলিংয়ের যে জায়গাটা, আমার মনে আছে ২০২২-২৩ মৌসুমে বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টপ উইকেট টেকার ছিলেন পারভেজ রসুল, যে পারভেজ রসুল রঞ্জি ট্রফিতেও সুযোগ পান না ঠিকঠাক মতো। সো স্পিনার এগেইনস্টে বাংলাদেশের স্ট্রাগলিংটা তো মানে ডোমেস্টিক ক্রিকেট থেকেই দৃশ্যমান। হ্যাঁ স্যামি, দুইটা মূল পয়েন্ট। আপনি যদি দেখেন যে আমাদের এই মুহূর্তে ডোমেস্টিক সার্কিটেও কোনো ভালো মানসম্মত স্পিনার নেই, হয়তো দুই একজন আছে। এখন আপনার পুরো ঢাকা প্রিমিয়ার লিগে যদি দুইজন টপ স্পিনার থাকে, ব্যাটারদের শেখার কোনো কিছু নেই। একটা সময় ছিল, আপনি দেখেন আমাদের বাহাতি স্পিনারের কি আধিক্য ছিল। মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, তারা যখন নিয়মিত খেলতেন তখন আপনি তার বাহিরে যারা খেলতে পারতেন না, আপনি নাম চিন্তা করেন এনামুল হক জুনিয়র, সরোয়ার্দী শুভ, সাকলাইন সজীব, আরাফাত সানি, আপনি এরকম আরও, আমি নিশ্চিত আরও দুই একটা বড় নাম আমার বাদ গেছে। তো সেটা বোঝা যায় মোশাররফ হোসেন রুবেল কত বছর টানা ডোমেস্টিকে পারফরমেন্স করে গেছেন। সোহাগ গাজী, হ্যাঁ, এরকম অনেকে আছে। আমি সেটাই বললাম যে নিশ্চিতভাবে আরও বেশ কিছু নাম বাদ গেছে, কিন্তু এখন কিন্তু সেই মানের আপনি স্পিনার খুঁজেই পাবেন না। আপনি এরকম হয়তো আমরা যারা নিয়মিত ফলো করে আমরা হয়তো নাম বলতে পারবো, কিন্তু একটা সাধারণ ক্রিকেট প্রেমীদের আপনি নাম জিজ্ঞেস করতে বলেন, আসলে সেইভাবে বলাটা খুব মুশকিল। আর আরেকটা বিষয় যে আমাদের সালাউদ্দিন স্যার একটা কথা বলতেন, কোচ সালাউদ্দিন, যে আমাদের ক্রিকেটাররা সবাই ব্রেনলেস ক্রিকেটার। আপনি যদি কালকের ম্যাচেই দেখেন, নিউজিল্যান্ডের বোলাররা কি আহামরি খুব টার্ন পেয়েছে? পারেনি, কিন্তু স্ট্রেট বল করেছে, রান চেক দেওয়ার চেষ্টা করেছে। এখন এসব ক্ষেত্রে আপনার বাউন্ডারি নেওয়া খুব কঠিন বা একটু ঝুঁকিপূর্ণ থাকে, কিন্তু আপনি সিঙ্গেলস নিতে পারবেন না স্ট্রেট বলে। আপনি যখন ধরেন আপনি মুরলি ধরনের বোলিং খেলছেন, অনেক বড় সুইং হচ্ছে, আপনি ব্যাট লাগাতে ভয় পাচ্ছেন, অ্যাকসেপ্টেবল। কিন্তু আপনি নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারদের, হ্যাঁ, আপনি খুব ভালো মানের স্পিনার এদেরকে বলবেন না? ব্রেসওয়েলকে আপনি ওয়ার্ল্ডের কোন পর্যায়ে র্যাঙ্ক করবেন অ্যাজ এ স্পিনার? আপনি তার এগেনস্টে খেলতে পারছেন না, আপনি বাউন্ডারি খেলতে না পারেন। আমরা কালকে ১৮১টা ডট বল খেলেছি, ৭৮টা, হ্যাঁ ১৭৮, অর্থাৎ অলমোস্ট ৩০ ওভারের মতো আপনি যদি দেখেন আমরা ডট বল খেলেছি। তো এখন আপনি ৫০ ওভারের খেলায় ৩০ ওভার যদি ডট বল দেন, সেক্ষেত্রে আপনার রান কত হবে? আপনি এই ১৭৮টার মধ্যে ৭৮টা বলেও যদি আমরা সিঙ্গেলস নিতে পারতাম, আমাদের স্কোর তো ৩০০ হয়ে যেত। তো এটাই হলো ফ্যাক্টর। এক হচ্ছে স্পিনে আমরা আসলেই ডোমেস্টিক সার্কিটে ভালো খেলতে পারছি না, এবং দ্বিতীয়ত আমাদের ওই এটাই নাই। আমার মনে হয় যে আমরা মেধাশূন্য হয়ে যাচ্ছে আমাদের ক্রিকেটাররা, কেন আমি জানি না। আপনি মুশফিক, রিয়াদকে কি বলবেন তাদের স্কিলের সমস্যা আছে? এত বছর ক্রিকেট খেলার পর তারা স্পিন খেলতে পারে না, কিন্তু ওই সময় যে সিঙ্গেলস নিতে হবে, তাওহিদ যদি আগের ম্যাচে কত দুর্দান্ত সেঞ্চুরি করেছে, পরের ম্যাচে আপনি ১ করে ০ করে আউট হয়ে যেতে পারেন, দ্যাটস ফেয়ার, নাথিং রং ইন ইট। কিন্তু আপনি যেভাবে খেলে, যেভাবে বিপর্যস্ত হয়ে, বিধ্বস্ত হয়ে আউট হয়ে গেলেন, সেটা খুবই দৃষ্টিকটু, খুবই অপ্রত্যাশিত।